বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলীকে 2023-2024 অর্থ বৎসরের সম্পূরক বাজেটের উপর সমাপনী বক্তব্য রাখার অনুরোধ জানানোর আগে প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপন করলাম। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলীকে 2023-2024 অর্থ বৎসরের সম্পূরক বাজেটের উপর সমাপনী বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতে আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মৃত্যুঞ্জয়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ বঙ্গমাতা সহ 15 আগস্টের কাল রাত্রির সকল শহীদকে। স্মরণ করছি কেন্দ্রীয় জেলখানায় শহীদ জাতীয় 4 নেতাকে। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের শহীদ 30 লাখ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো 2 লাখ মা বোনকে। মহান রাব্বুল আলমিনের কাছে আমি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আপনি জানেন যে প্রতিটি বাজেটই সরকারের উন্নয়নের অভিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচক সহ সরকারের আয় ব্যয়ের হিসাব প্রাক্কলন করা হয়ে থাকে। পরবর্তীতে বাজেট বাস্তবায়ন পর্যায়ে বিভিন্ন যৌক্তিক কারণে কখনো কখনো বাজেটের কিছুটা সংশোধন ও সমন্বয় প্রয়োজন হয়। চলতি অর্থবছরে আমাদের অর্থনীতির চাহিদা ও বৈশ্বিক প্রভাব বিবেচনায় আমরা সম্পূরক বাজেটে ব্যয় এবং ঘাটতির কিছুটা সমন্বয় করেছি। আমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রাথমিক প্রাক্কলন অনুসরণ করে জিডিপি প্রবৃদ্ধি 5.82% পুনর্নির্ধারণ করেছি। মাননীয় স্পিকার, চলতি 2023-24 অর্থ বছরে মূল বাজেটে সরকারি ব্যয়ের প্রাক্কলন করা হয়েছিল মোট 7,61,785 কোটি টাকা। সংশোধিত বাজেটে মোট 22টি মন্ত্রণালয়, বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ মোট 37,817 কোটি টাকা। অবশিষ্ট 40টি মন্ত্রণালয় বিভাগের বাজেট অপরিবর্তিত বা হ্রাস পেয়েছে। সার্বিকভাবে সংশোধিত বাজেটে সরকারি ব্যয় 47,367 কোটি টাকা হ্রাস পেয়ে 7,17,418 কোটি টাকায় দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, 2023-24 অর্থ বছরের সম্পূরক বাজেটের উপর প্রাণবন্ত আলোচনার জন্য আমি মাননীয় সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার মাধ্যমে এই মহান সংসদের সকল মাননীয় সদস্যকে সম্পূরক আর্থিক বিবৃতিতে বর্ণিত অন্যান্য ব্যয় বাবদ দাবিকৃত মঞ্জুরিসমূহ অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় দু শেখ হাসিনা। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনার সমাপনী বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2023-2024 অর্থ বৎসরের সম্পূরক বাজেটের উপর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মাননীয় সদস্যবৃন্দ, 2023-2024 অর্থ বছরের সম্পূরক বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবিসমূহের উপর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সংবিধানের 89 অনুচ্ছেদের বিধান অনুযায়ী দায়যুক্ত ব্যয় চার্জড এক্সপেন্ডিচার সংসদে আলোচিত হতে পারে, কিন্তু তা ভোটের আওতাভুক্ত নয়। 2023-2024 অর্থ বছরের সম্পূরক বাজেটে মোট 20টি মঞ্জুরি দাবি রয়েছে। ওইসব দাবির বিপরীতে 4 জন মাননীয় সদস্য মোট 66টি ছাঁটাই প্রস্তাবের নোটিশ প্রদান করেছেন। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হচ্ছেন জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম 2, জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3, জনাব হাফিজউদ্দিন আহমেদ, ঠাকুরগাঁও 3 এবং জনাব পঙ্কজ নাথ, বরিশাল 4।
মঞ্জুরি দাবিসমূহের উপর ভোট গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রীকে এক একটি করে মঞ্জুরি দাবি উত্থাপনের আহ্বান জানানো হলে তারা সেগুলো উত্থাপন করবেন এবং দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত ওই সকল দাবি সম্পর্কিত ছাঁটাই প্রস্তাব প্রদানকারী নোটিশদাতা মাননীয় সদস্যগণ বক্তব্য রাখবেন। নোটিশদাতা মাননীয় সদস্যদের বক্তব্যের পর সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী তার উত্থাপিত মঞ্জুরি দাবিটির পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারবেন। মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রীর বক্তব্যের পর প্রথমে ছাঁটাই প্রস্তাব ও পরে মঞ্জুরি দাবিটি ভোটে দেয়া হবে। অনুপস্থিত সদস্যের পক্ষে কোনো ছাঁটাই প্রস্তাব অন্য কোনো মাননীয় সদস্য কর্তৃক উত্থাপনের বিধান নেই। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত 20টি মঞ্জুরি দাবি সুষ্ঠুভাবে এবং যথাসময়ে নিষ্পন্নের জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। সময়ের দিকে লক্ষ্য রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে 2 বা 3টি মঞ্জুরি দাবি সম্পর্কে ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনা সম্ভব হতে পারে। এই কারণে ছাঁটাই প্রস্তাবে নোটিশদাতা মাননীয় সদস্যগণকে জানাতে চাই যে তারা যেসব দাবির উপর বক্তব্য রাখতে চান সেসব বিষয়ে অবহিত করলে ওইসব মঞ্জুরির দাবিতে তাদেরকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো। অন্যান্য দাবিসমূহ সরাসরি ভোটে নিষ্পন্ন করা হবে। ইতিমধ্যে আমি 2টি মন্ত্রণালয় বিভাগের উপর আনীত ছাঁটাই প্রস্তাবের পক্ষে আলোচনা করার বিষয়টি অবহিত হয়েছি। সেগুলো হচ্ছে দাবি নম্বর 9 আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং দাবি নম্বর 25 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। আমি সেভাবেই অগ্রসর হচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, উল্লেখিত বিষয়াদি সত্ত্বেও সময়ের দিকে লক্ষ্য রেখে কার্যপ্রণালী বিধির 117(2) বিধি অনুযায়ী গিলোটিনের পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। দাবি নম্বর 4 নির্বাচন কমিশন সচিবালয়। আমি প্রথমে দাবি নম্বর 4 উত্থাপনের জন্য সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হককে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আনিসুল হক, মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত, প্রস্তাব করছি যে নির্বাচন কমিশন সচিবালয় খাতে 2024 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 318 কোটি 46 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হকের প্রস্তাব মতো নির্বাচন কমিশন সচিবালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 318 কোটি 46 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 4 সংসদে গৃহীত হল। দাবি নম্বর 5 জনপ্রশাসন মন্ত্রণালয়। আমি এখন দাবি নম্বর 5 উত্থাপনের জন্য মাননীয় জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরহাদ হোসেনকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ফরহাদ হোসেন, মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে জনপ্রশাসন মন্ত্রণালয় খাতে 2024 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরহাদ হোসেনের প্রস্তাব মতো জনপ্রশাসন মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 592 কোটি 49 লক্ষ 56 হাজার টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।
হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 5 সংসদে গৃহীত হলো। আমি এখন দাবি নম্বর 6 বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। সংসদ কার্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরহাদ হোসেনকে দাবিটি উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ফরহাদ হোসেন, মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন খাতে 2024 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 14,16,00,000 টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদ কার্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরহাদ হোসেনের প্রস্তাব মতো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 14,16,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 6 সংসদে গৃহীত হলো। দাবি নম্বর 9 আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আমি এখন দাবি নম্বর 9 উত্থাপনের জন্য মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদাজিকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খাতে 2024 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 495,52,29,000 টাকা মঞ্জুর করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 9 এর উপর 4 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি এখন তাদেরকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ব্যক্তিগত জীবনে আমি একজন চিকিৎসক, অর্থনীতিতে খুব এক্সপার্ট না। যতটুকু বুঝি তাতে মনে হয় এই সম্পূরক বাজেটে যে আলোচনা হয় সেটা নিতান্তই গতানুগতিক। এই আলোচনার জাতির কোনো উপকার আসে না। তবে আমার কাছে মনে হয় গঠনমূলক আলোচনার মাধ্যমে এটিকে আরো সমৃদ্ধ, কার্যকরী ও ত্বরান্বিত করা যেতে পারে। মাননীয় স্পিকার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত মন্ত্রীর দাবি করা হয়েছে 495,52,29,000 টাকা। এই অতিরিক্ত টাকা কেন খরচ করা হয়েছে তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই। এখানে বলা হয়েছে বার্ষিক উন্নয়নের কর্মসূচি ভিত্তিক, চুক্তিভিত্তিক 2টি এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি বহির্ভূত 5টি বলে আর্থিক সংস্থান করা। আমার প্রশ্ন হচ্ছে, এই প্রকল্পগুলি কি মূল বাজেটের পরিকল্পনায় কি এই প্রকল্পগুলিতে অর্থ সংস্থান ছিল না? বছরের শেষে তাড়াহুড়া করে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হলো। এগুলো কার সাথে করা হলে প্রশ্ন জবাব কখনো পাওয়া যায় না। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী একজন সৎ, দক্ষ, অভিজ্ঞ মন্ত্রী। উত্তরাধিকারী সূত্রে একটি দুর্বল, ভঙ্গুর, ধ্বংসপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানের বিভাগ নিয়ে কাজ করছেন। আমরা অতীতে দেখেছি বর্তমান সরকার আরাফাত রহমান কোকর পাচার করার টাকা সিঙ্গাপুর থেকে ফিরিয়ে এনে নজির সৃষ্টি করেছেন। মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করব, বাংলাদেশের অর্থনীতি যারা লুটপাট করে দেশের বাইরে অর্থ পাচার করছেন সেই অর্থ ফিরিয়ে আনতে সচেষ্ট এবং সক্ষম হবে আশাবাদ করছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। জয় বাংলা, জয় বঙ্গ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3। 2 মিনিট। মাননীয় স্পিকার, আমি প্রস্তাব করছি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিষয়ে আলোচনা উত্থাপনের কল্পে হিসাবের খাতা 112 আর্থিক প্রতিষ্ঠান বিভাগ শিরোনাম 9 নং দাবিতে 500 টাকা হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, এটা আসলে আমার একটা প্রতিবাদ, প্রতীকী প্রতিবাদ বলতে পারি। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় তার মন্ত্রণালয়ের অধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের
যা বাজেটে বরাদ্দ ছিল তার চেয়ে অতিরিক্ত আরো প্রায় 500 কোটি টাকা তিনি খরচ করেছেন। সেটাই আজকে যাতে মঞ্জুর করা হয় সেই জন্য তিনি এই দাবিটা উল্লেখ করেছেন। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন হলো মাননীয় আপনার মাধ্যমে মানে অর্থমন্ত্রী মহোদয়ের কাছে, যে আর্থিক প্রতিষ্ঠানের যে কাজ তার মধ্যে একটা বড় কাজ হলো ব্যাংকিং ডিভিশনকে সুপারভাইজ করা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। মাননীয় টাকা খরচ করেন, সমস্যা নাই, তবে জনগণের টাকা যে লুটপাট হচ্ছে এবং ব্যাংকগুলি যে অনিয়ম হচ্ছে, আপনার আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয়ে তারা বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে সুপারভাইজ করে। সুপারভাইজটা কি সুপারভাইজ করে আপনি কি জবাব দিতে পারবেন? পিকে হালদার 3,500 কোটি টাকা নিয়ে সে চলে গেল বিদেশে। জনতা ব্যাংক থেকে একজন কাস্টমার 1,000 কোটি টাকার লোন নিয়ে চলে গেল। মাননীয় স্পিকার, আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে এইটুকু বলবো যে বাংলাদেশ ব্যাংক তারা বিভিন্ন সময় দেখা যায় যে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের তারা লোন নেওয়ার পরে সুদ মওকুফের দরখাস্ত করে। একটি প্রতিষ্ঠান, আমি এর আগে পার্লামেন্টে বলেছি, তারা প্রায় 2200 কোটি টাকা সুদ মওকুফ করে নিল। একজন কৃষকের 50,000 টাকার লোনের জন্য তাকে অ্যারেস্ট করা হয়। এবং মাননীয় অর্থমন্ত্রী, আমি এর আগে বলেছি যে 4টা ইনগ্রিডিয়েন্টস আছে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোম্পানির লোনের ইন্টারেস্ট মওকুফ করার। 4টার মধ্যে একটা ইনগ্রিডিয়েন্টস নাই এরকম প্রতিষ্ঠানের কয়েকশো কোটি টাকা এক্সিম ব্যাংকের মালিক, তার প্রতিষ্ঠানে কয়েকশো কোটি টাকা মওকুফ করে দেওয়া হয়েছে। এগুলি কি? এই ধরনের আপনার এই প্রতিষ্ঠান অর্থ বিভাগ এই ধরনের কাজগুলি যদি তারা কন্ট্রোল না করতে পারে, সুপারভাইজ না করতে পারে, নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে আপনি টাকা জনগণ টাকা খরচ করে লাভটা কি, দরকারটা কি? তার চেয়ে বরং চুপচাপ থাকাই ভালো। এই ব্যাংক থেকে যা যা ইচ্ছা মতো নেওয়া, যত পারে লুটপাট করো। 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন ঋণ খেলাপি ছিল 22,000 কোটি টাকা। আজকে আপনার বাংলাদেশ ব্যাংক হিসাব অনুযায়ী 1,80,000 কোটি টাকা আজকে ঋণ খেলাপি। ঋণ খেলাপিকে ধরতে পারেন না, ঋণ নিয়ে বিদেশে চলে যাবে, পাচার হয়ে যাবে। এই দেশ থেকে ডলারের ক্রাইসিস। কেন ক্রাইসিস? ওই সমস্ত খেলাপি ঋণ যারা নেয় এবং যে সমস্ত বড় বড় রাঘব বল যারা অবৈধভাবে টাকা আর্ন করে, তারাই দেখা যায় যে আমাদের ডলার যখন আসে ডলারগুলি কিনে পাচার করে। তা আপনি মাননীয় অর্থমন্ত্রী এর আগেও বহুবার আপনার জায়গায় যিনি ছিলেন, 1 মিনিট শেষ করবেন, কথাই শোনেন না, উনি কথা শুনতেন না, বুবা ছিলেন। অন্তত আপনি, আপনার কাছে অনুরোধ করব এই সমস্ত অনিয়মগুলি বন্ধ করেন এবং আপনার কাছে বিনীতভাবে অনুরোধ, যে সমস্ত ব্যক্তি বাংলাদেশের, সে ব্যবসায়ী হোক, আমলা হোক, এমপি হোক, রাজনৈতিক নেতা হোক, দুবাই, মালয়েশিয়া, কানাডা, আমেরিকা, ইউরোপে এই যে ফ্ল্যাট কিনেছে, বাড়ি করেছে, মার্কেট করেছে, হোটেল করেছে, এইগুলি একটু তদন্ত করে এইগুলি ফিরে না আনতে পারলেন তো আইডেন্টিফাই করেন যে এই লোকগুলি এই টাকাগুলি পাচার করেছে। একটু দয়া করে আপনার যারা সচিব আছে, যারা যারা নাকি কর্মচারী আছে, কাজ করে আপনার মন্ত্রণালয়ে, তাদের কাজে লাগান সৎ পথে। এবং আপনার এই অনিয়মের কারণে কিন্তু আমি প্রতিবাদ হিসাবে আপনার এই যে আজকের দাবি থেকে 500 টাকা হ্রাস করার জন্য প্রস্তাব করেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ। মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ, ঠাকুরগাঁ 3 অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব পঙ্কজনাথ, বরিশাল 4 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় অর্থমন্ত্রীর যে অধিক বরাদ্দ চেয়েছেন তার ছাড়ের প্রস্তাব দিয়েছি। মূলত 2-3টি বিষয়ে আপনার মাধ্যমে
মাননীয় অর্থমন্ত্রী এবং হাউসের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আর্থিক খাতের আমাদের এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি। অতএব মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কি কি উদ্যোগ মাননীয় অর্থমন্ত্রী নিয়েছেন বা নিতে পারছেন? সুদ হার বাড়ানো, এটি উদ্যোগ, কিন্তু এলসি করার ক্ষেত্রে একটু সরকার বা ব্যাংকগুলো সংযত আচরণ করেছে, লিমিট রেখেছে সত্য। কিন্তু আমি যদি মূল্যস্ফীতিকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে গেলে আমার প্রোডাকশন লাগবে, কর্মসংস্থান লাগবে, বেসরকারি সরকারি বিনিয়োগ লাগবে। আমি যদি ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের লোন দেওয়া বন্ধ করে দিই, প্রোডাকশন ব্যাহত হয়, তাহলে উৎপাদন ব্যাহত হলে কর্মসংস্থান কমে যাবে। কাজেই আমার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমার যেটা মনে হয়, এলসি খোলার ক্ষেত্রে যে এখন একটু সংযত আচরণ করছেন, আর একটু বিবেচনা করে ওপেন করে দেওয়া দরকার। ব্যাংকিং খাতের শৃঙ্খলা, একটু আগেই মাননীয় বিরোধী চিফ বলে গেলেন যে প্রতিদিন পত্রিকা খুললেই কোনো না কোনো ব্যাংকের তহবিল তসরুপ নানা কথা আসছে। এই ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনা অবশ্যই জরুরি প্রয়োজন বলে আমি মনে করি। আরেকটি কথা মাননীয় স্পিকার গতকালকে আলোচনায় এসেছে, মাননীয় সংসদ সদস্য তুলেছিলেন কালকে একটা ওয়ার্কশপে, যে পারচেজ কমিটিতে, যেখানে মূলত অর্থমন্ত্রী মধ্যে প্রধান ভূমিকা পালন করেন, আজকাল গুগল খুললেই কিন্তু কোন মেশিনটার দাম কত, সিমেন্স কিনি অত যা কিনি, গুগলেই কিন্তু প্রাইস দিয়ে দিচ্ছে, যে এই প্রাইসের দাম 3 টাকা, আমার পিপিআর এ আসছে 30 টাকা। সেটা এই যে পারচেজ কমিটি সেগুলো অনুমোদন দিচ্ছেন, অর্থাৎ দুর্নীতিকে পারচেজ কমিটি অ্যালাউ করছেন। পারচেজ কমিটিতে বসে আপনি গুগলটা যদি অন করেন, আমার ওইখানে একটা এক্সরে মেশিন কিনতে হবে সিমেন্টের, দাম 3 টাকা বা 30 টাকা, সেখানে পিপিআর এর প্রস্তাব আসে 300 টাকা, ওই বালিশ কাণ্ডের মতো। কাজেই সেই জায়গাগুলো মাননীয় অর্থমন্ত্রীকে অবশ্যই সেটি অ্যাড্রেস করতে হবে, দুর্নীতি এবং অপচয়কে বন্ধ করার জন্য। আমি শেষ করছি কথা বলে যে ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং আমাদের আইনের সুযোগে যারা দেশের টাকা বিদেশে যারা পাচার করছে, বারবার পত্রপত্রিকায় শিরোনাম হচ্ছে, দেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে, সেই জায়গাগুলোর ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রীকে কঠোর হওয়া লাগবে। সর্বশেষ হচ্ছে আমাদের উপকূলীয় অঞ্চল, হাওর অঞ্চলে প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে আমরা ক্ষতিগ্রস্ত হই। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে উপকূলীয় অঞ্চলের জন্য, হাওর অঞ্চলের জন্য অধিকতর বরাদ্দ, বিশেষ প্রকল্প রাখার আমি দাবি জানাচ্ছি, এবং এই শর্তগুলো যাতে প্রতিপালন করেন তার প্রতিবাদ, সেই প্রোটেস্ট হিসাবে আমি তার বাজেট থেকে 500 টাকা হ্রাস করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় অর্থমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের ছাঁটাই প্রস্তাবগুলো উত্থাপন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং বিভিন্ন অনিয়ম এবং যেসব কি বলে কার্যক্রমের উপরে তাদের যে মন্তব্য সেগুলো তারা করেছেন কিছুটা ঢালাওভাবে। যাই হোক, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, এবং যেদিন উত্থাপন করলাম সংসদে বাজেট বক্তৃতা, সেখানে আমরা বলেছি, এবং যারা একটু দায়িত্বশীলভাবে এই বাজেট প্রস্তাবের আলোচনা করেছেন, তারা সবাই বলেছেন যে যথেষ্ট চেষ্টা করা হয়েছে, এবং অনেকটা সেই জন্যে আমরা এবারকার বাজেটে আপনারা দেখেছেন যে এই অনেক কম টাকা আমরা দিয়েছি, যাতে করে শুধু বড় করলেই তো হবে না, সেটা আবার বাস্তবায়ন করতে হবে। তো তাদের ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করতে পারছি না বলে আমি দুঃখিত। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, জনাব মোহাম্মদ মুজিবুল হক এবং জনাব পঙ্কজ নাথের ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন।
যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলীর প্রস্তাব মতো আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 495,52,29,29 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 9 সংসদে গৃহীত হলো। দাবি নম্বর 11 পরিকল্পনা বিভাগ। আমি এখন দাবি নম্বর 11 উত্থাপনের জন্য মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আব্দুস সালামকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আব্দুস সালাম, মন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে পরিকল্পনা বিভাগ খাতে 2024 সনের 30 জুন তারিখের সমাপ্য অর্থ বছরে প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 12,649,33,68,000 টাকা মঞ্জুর করা হোক। স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আব্দুস সালামের প্রস্তাব মতো পরিকল্পনা বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 12,649,33,68,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 11 সংসদে গৃহীত হলো। দাবি নম্বর 12 বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। আমি এখন দাবি নম্বর 12 উত্থাপনের জন্য মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আব্দুস সালামকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আব্দুস সালাম, মন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে বাস্তবায়ন পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগ খাতে 2024 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 67,94,85,000 টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আব্দুস সালামের প্রস্তাব মতো বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 67,94,85,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 12 সংসদে গৃহীত হলো। দাবি নম্বর 13 পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। আমি এখন দাবি নম্বর 13 উত্থাপনের জন্য মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আব্দুস সালামকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আব্দুস সালাম, মন্ত্রী পরিকল্পনা মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ খাতে 2024 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 152,69,40,00,000 টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব আব্দুস সালামের প্রস্তাব মতো পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 152,69,40,00,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 13 সংসদে গৃহীত হলো। দাবি নম্বর 25 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
আমি এখন দাবি নম্বর 25 উত্থাপনের জন্য মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলককে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জুনায়েদ আহমেদ পলক, প্রতিমন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় প্রস্তাব করছি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ খাতে 2024 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহ কল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 14,26,60,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। দাবি নম্বর 25-এর ওপর 4 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি এখন তাদেরকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি এই প্রস্তাবে অর্থাৎ তথ্য প্রযুক্তি যোগাযোগ বিভাগ বিষয়ে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাতা 128 তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ শিরোনামাধীন প্রতিষ্ঠান দাবি হইতে 500 টাকা হ্রাস করা হোক প্রস্তাব দিয়েছি। মাননীয় স্পিকার, এটাও আমার একটা প্রতীকী প্রতিবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে লার্নিং এই যে প্রকল্প, এই প্রকল্পগুলিটা সঠিকভাবে চলছে কিনা একটু ভালো করে খবর নেবেন। কারণ এই প্রকল্পে যে লার্নিং এর যে বিষয়টা, সেটা যারা লার্নিং করতে আসে তারা বেশিরভাগই এটা আত্মস্থ করতে পারে না। এখানে অনেক অপব্যয় হচ্ছে বলে আমি যতটুকু আমি খবর নিয়েছি। তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের উদ্যোগ ভালো, যে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব দিয়েছেন, কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব দেওয়ার পরে এটার ফলো আপ না থাকায় অনেক জায়গায় কম্পিউটার ল্যাবগুলি চলছে না, অনেক জায়গায় অবিবেক হয়ে আসছে। এই সমস্ত বিষয়গুলি যদি দেখেন, কারণ আপনি একজন স্মার্ট মিনিস্টার, স্মার্টলি চলেন এবং স্মার্টলি দেখেন তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে বাংলাদেশ ব্যাংক থেকে কোটি কোটি ডলার চলে গেছে। এবং শুনলাম 2-3 দিন আগে যে এই ইয়েতে সত্যমিত জানি না, মানে স্পিকার, পত্রিকা তথ্য পেলাম যে আমাদের আমেরিকাতে যে আমাদের এম্বাসি, সেখান থেকে স্মার্টলি এই কয়েক হাজার ডলার নাকি সেখান থেকে চুরি হয়ে গেছে, কয়েক মিলিয়ন ডলার। কত মারাত্মক কথা! আমাদের এম্বাসি যেখানে সেই আমেরিকাতে স্মার্ট দেশে, সেখান থেকে এটা পত্রিকার খবর, সত্য মিথ্যা মাননীয় মন্ত্রী মহোদয় জানি কিনা আমি জানি না। তবে মাননীয় স্পিকার, আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে ওনার মন্ত্রণালয়ে যে অনিয়ম কেমন হয় এই দৃষ্টান্ত আমি দিচ্ছি। মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর নামে আপনারা একটা ইয়ে করেছেন, এই আইটি পার্ক করেছেন, আইটি পার্ক যশোরে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আইটি শিল্পের বিকাশ ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্য নিয়ে 2017 সালে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠা করেছে সরকার। কিন্তু এই প্রতিষ্ঠান মাত্র 5 বছরের মধ্যে সেই লক্ষ্যের পথ হারিয়েছে। 26 জানুয়ারি পার্কটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কোম্পানি টেকসিটি বাণিজ্যিক উদ্দেশ্যে পার্কে একটি 3 স্টার হোটেল অ্যান্ড রিসোর্ট তৈরি করেন। সংসদীয় অভিযোগ, এই পদক্ষেপ আইটি পার্কের ব্যবসায়িক পরিবেশকে নষ্ট করবে, উদ্যোক্তাদের সেখানে বিনিয়োগ করতে নিরুৎসাহিত করবে। আইটি পার্কের এক উদ্যোক্তার নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আমরা এখানে আইটি ব্যবসার জন্য এসেছি, এখানে শুধু আইটির লোক দিয়ে থাকা উচিত, কিন্তু কর্তৃপক্ষ হোটেল অ্যান্ড রিসোর্ট খুলেছে, এখন উদ্যোক্তাদের পার্ক ছেড়ে যাওয়ার উপায় নাই। টেকসিটি তৃতীয় পক্ষ পার্কটি পরিচালনা করছে, এখানে কে থাকলো বা কে থাকলো না সেটা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নাই। সরকার যদি পার্কটি সরকার নিয়ন্ত্রণ নেয়, তাহলে যে উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছিল তা বাস্তবায়িত হওয়া সম্ভব। এদিকে টেকসিটি কর্মকর্তারা বলেন,
তারা তাদের ক্ষতি পুষিয়ে নিতে খান প্রপার্টিজের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে আইসিটি পার্কের ডরমিটরিকে হোটেল অ্যান্ড রিসোর্টে রূপান্তরিত করেন এবং আইটি পার্ক প্রাঙ্গণে লেকের পাশে সেই রিসোর্টের অংশ নির্মাণ করা হবে। টেক সিটি সিও হারুন রশিদ বলেন, আমরা পার্কটি বিদেশি ও স্থানীয় বিনিয়োগকারীদের জন্য আরো উপযোগী করে তুলতে হোটেল অ্যান্ড রিসোর্ট নির্মাণ করছি। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ বলেন, আমরা এই পার্কে একটি চমৎকার রিসোর্ট করতে চাই। এখানকার লেকটি সৌন্দর্য আরো বাড়ানো হবে, লেকে স্পিড বোট থাকবে, এতে সমস্যা হওয়ার কথা নয়। এটা হইলো যারা তৈরি হচ্ছে তাদের কথা। মানে স্পিকার, আইসিটি পার্কে হোটেল অ্যান্ড রিসোর্ট নির্মাণের সিদ্ধান্তের সমালোচনা করেছেন দেশের তথ্য বিশেষজ্ঞ শিক্ষাবিদরা। তারা বলছেন এটি প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করবে। এভো টেকনোলজির সিও খালিদ সাইফুল্লাহ দ্য বিজনেস টাইমকে বলেন, দেশে অনেক বিনিয়োগকারী এই পার্কে তাদের ব্যবসা চালাচ্ছেন, এটি তাদের জন্য খারাপ খবর। এটি দেশের প্রথম সফটওয়্যার প্রযুক্তি পার্ক। এই পার্কে যদি হোটেল অ্যান্ড রিসোর্টে পরিণত হয় তাহলে সেটা অবশ্যই একটা বড় ভুল হবে। আইসিটি পার্ক প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। তিনি বলেন, আইসিটি পার্কটি বিয়ের অনুষ্ঠানে আয়োজনে ব্যবহার করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। এখানে হোটেল অ্যান্ড রিসোর্ট চালু করাও মানে গ্রহণযোগ্য নয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী নামানুসারে এটি দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক। তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন একটি আইটি পার্ক হিসেবেই থাকা উচিত। মানে স্পিকার, পার্ক কর্তৃপক্ষ এখন আইসিটি উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির চেয়ে জন্মদিন সহ নানা সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যস্ত রয়েছেন। ফলে ইতিমধ্যে অনেক উদ্যোক্তা পার্ক ছেড়ে চলে গেছেন এবং যারা এখন আছেন তারাও থাকতে হিমশিম খাচ্ছেন। নাম প্রকাশ না করার সত্ত্বে এই উদ্যোক্তা বলেন, পার্কের ক্যাফেটেরিয়া, অডিটোরিয়াম রয়েছে, এর বেশিরভাগ সময় প্রযুক্তি সম্পর্কে সেমিনারের চেয়ে বিয়ের অনুষ্ঠানের এবং সামাজিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। পার্কটি বিদেশিদের আকৃষ্ট করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। অথচ এই পার্ক প্রতিষ্ঠা অন্যতম উদ্দেশ্য ছিল এটি। একটি মাত্র বিদেশি কোম্পানি এখানে বিনিয়োগ করেছিল, গত বছর সেই কোম্পানি পার্ক ছেড়ে চলে গেছে। হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিকভাবে চুক্তিবদ্ধ 33টি কোম্পানির মধ্যে 22টি কোম্পানি ইতিমধ্যে ব্যবসা বন্ধ করে দিয়েছে, বাকি 11টি কোম্পানি বেশিরভাগই টিকে থাকা লড়াই চলছে। টেক সিটি কর্মকর্তা জানান, পোস্টপোর্টের জন্য আইটি পার্ক জায়গা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে বর্তমানে 68 কোম্পানি পরিচালনা করছে। এর মধ্যে 9টি কোম্পানি সফটওয়্যার তৈরির এবং বিপণনের সঙ্গে জড়িত। উদ্যোক্তারা জানান, প্রথমে পার্কে জায়গা বরাদ্দের জন্য পরিবেশ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছিল, কিন্তু পার্কটি তৃতীয় পক্ষ পরিচালনা করবে। এইটা এই যাদেরকে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। শেষ করবেন 1 মিনিট। 2 মিনিট। পার্কের আয়ের মাত্র 18% সরকার পাবে, বাকি 82% পাবে লেক সিটি, এই যে টেক সিটি। মাননীয় মন্ত্রী, প্রধানমন্ত্রীর নামে আপনাদের পার্ক করছেন আইটি পার্ক, সেখানে হোটেল ম্যানেজমেন্ট, বিয়ের অনুষ্ঠান হবে, সামাজিক অনুষ্ঠান হবে, এটা কি করে হয়? আবার ব্যবস্থাপনা আপনারা করলে সমস্যাটা কোথায়? একটা থার্ড পার্টিকে দিচ্ছেন যারা এটি ইনকাম করে 18% আপনারা পাবেন আর বাকিটা তারা পাবে। এই জিনিসটা আমি তো মনে করি সত্যি হয়ে থাকে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর নামটা ব্যবহার করে আপনারা অপমান করেছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ। আমি এখন মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগা 3কে অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব পঙ্কজনাথ বরিশাল 4, 2 মিনিট। স্পিকার, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ছাড়াই প্রস্তাবে মাত্র 500 টাকা কমাতে বলেছি। এটা আপনিও জানেন যে সিম্বলিক প্রতিবাদটা হচ্ছে আমার মেহেন্দিগঞ্জ এবং হিজলার মানুষের পক্ষ থেকে। সেটি হচ্ছে যে মাননীয় প্রতিমন্ত্রী যদি এখনো আমার 2 ইউনোকে ফোন করে যে আদৌ হিজলা মেহেন্দিগঞ্জে ইনফো সরকার 2, 3 যাই হোক নানা নামে যে প্রকল্প ইন্টারনেটের কানেকশনটা গিয়েছে কিনা। কোনোভাবেই না, ব্রডব্যান্ডও যায় নাই, আপনার ওয়্যারলেস কোনোভাবেই কিন্তু আমার হিজলা মেহেন্দিগঞ্জে এখন পর্যন্ত ইন্টারনেট কানেকশনটা যায় নাই। এটা হচ্ছে প্রথম কথা। আমরা অর্থ বরাদ্দ দিচ্ছেন, 1000 কোটি টাকা নিচ্ছেন, কাজ করছি, শেখ কাসেল ডিজিটাল ল্যাব হচ্ছে, কাজ যে হচ্ছে না তা না, কিন্তু দোয়েলের বাক্স খুললে যদি চাইনিজ কম্পিউটার পাওয়া যায় এবং সেই কারণে বন্ধ করতে হয়,
তাহলে এটা কি অপচয় না দুর্নীতি? তারপরে ব্যবস্থাটা কে নিলেন পার্লামেন্ট জানতে চায়। দোয়েলের বাক্স খোলার পরে নাম বললে আপনি দোয়েল মন জয় করলেন, আমরা তালে দিলাম, খুশি। আপনি গিয়ে খুললেন মাননীয় মন্ত্রী, দেখলেন চাইনিজ পচা মাল, বন্ধ করে দিলেন। শেখ রাসেল ডিজিটাল নামে যে কম্পিউটারগুলো দিয়েছেন আদৌ কি কাজ হচ্ছে না জং পড়ে গেছে? জিজ্ঞেস করেন 350 এমপিকে। আপনিও যান মাননীয় স্পিকার, আপনার কনস্টিটুয়েন্সিতে খোঁজ নেন। ডাক বিভাগের আধুনিকরণের নামে পত্রিকায় আপনিও পড়েছেন, আমিও পড়েছি, দুর্নীতির প্রমাণ মিলেছে ডাক বিভাগের ডিজি ছুটিতে। ব্যবস্থা কি? কথাটা হচ্ছে যে এই বিষয়গুলো যদি অ্যাড্রেস করতে না পারে, মাননীয় প্রধানমন্ত্রী সারাদিন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছেন, আমরা দেখছি। বললাম দোয়েলের বিরুদ্ধে, দোয়েলের বাক্স খোলে চাইনিজ কম দামে কম্পিউটার পেলেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো আমরা কি জানি? 2 মিনিট। ডাক বিভাগের হাজার হাজার একর সম্পত্তি রয়ে গেছে, প্রত্যেকটা উপজেলায় কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় ডাক বিভাগের এবং টিএনটি টেলিফোন অফিস, পোস্ট অফিস স্থাপনা আছে, ভবন আছে, জমি আছে। এগুলো কি ওই রেলের মতো, পাটকলের মতো ব্যাহত হয়ে যাবে? গত 10 বছরে 15 বছরে যখন এই মোবাইল যুগের আমরা ঢুকে গেলাম, তখন ল্যান্ড ফোনের যুগ আর নেই, বা ডাক বিভাগের মাধ্যমে চিঠিপত্রের লেনদেনও কমে গেছে। সেই জমিগুলোর অবস্থা কি? টিএনটি এবং পোস্ট অফিসের জমিগুলো যেন রেলের মতো অথবা পাটকলের মতো ওই বেহাত না হয়ে যায়, সেগুলোকে যত্নআত্তি করে রাখা অথবা একটা সরকারি নিয়ন্ত্রণে নিয়ে আসা। আমি আমার কনস্টিটুয়েন্সিতে মাননীয় স্পিকার আপনিও দেখবেন, হিজলা মেহেন্দিগঞ্জের পোস্ট অফিসের জায়গাগুলো একেবারে যে যার মতো দখল করে নিচ্ছে। টিএনটি অফিসের জায়গাগুলো সেই টাওয়ার বলেন বা বিল্ডিং বলেন একেবারে অযত্ন অবহেলায়, গরুও নাই, ছাগলও নাই, মানুষ তো নাই। আদৌ কি পোস্ট অফিসে পোস্ট মাস্টার আছেন? টিএনটি অফিসে কোনো অপারেটর আছেন? কোনো জবাবদিহিতা মাননীয় স্পিকার নাই। কাজেই উনি বরাদ্দ চাচ্ছেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ হয়ে যাবে, কিন্তু এই যে সরকারি অর্থের অপচয়, দুর্নীতি, তার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, শুধু সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি আমরা বরাদ্দ দিয়েই দেই, তাহলে সরকারি অর্থের, জনগণের অর্থের লুটপাট হচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি সে কারণে বলেছি 500 টাকা কমিয়ে এই প্রতিবাদটা জানালাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের সবচেয়ে সফল বিভাগ হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা তথ্য প্রযুক্তির ফসল। আজকের বাংলাদেশের উন্নয়ন প্রতিটি সেক্টর তথ্য প্রযুক্তির সওয়াল রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ইত্যাদি ক্ষেত্রে রয়েছে ডিজিটাল প্রযুক্তির অভাবনীয় সাফল্য। বিশেষ করে আমি একজন চিকিৎসা হিসেবে চিকিৎসা সেবা প্রদান করে রোগ নির্ণয় এবং চিকিৎসা গবেষণার তথ্য প্রযুক্তি ব্যবহারে একজন কর্মী হিসেবে গর্ববোধ করি। এই জন্য আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং মাননীয় তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব জয়েদকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই বিভাগের জন্য যে অতিরিক্ত মঞ্জুরি দাবি করা হয়েছে সেটা আসলে খুব বেশি কিছু না, এটা একেবারে অযৌক্তিক না, তবে এর ব্যাখ্যা থাকা প্রয়োজন ছিল। মাননীয় স্পিকার, আপনার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের উত্তরবঙ্গে তথা রংপুর বিভাগ মানুষের একটা গভীর সম্পর্ক রয়েছে। আপনি জানেন আমার নির্বাচনী এলাকা কুড়িগ্রাম 2 সদর, ফুলবাড়ী ও রাজারহাট উপজেলা নিয়ে গঠিত। এই এলাকায় অত্যন্ত নদী ভাঙন প্রবণ, দরিদ্রপীড়িত এবং শিক্ষা পিছিয়ে আছে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারও। উন্নয়নের মূলধারা কুড়িগ্রামে সংযুক্ত করতে হলে তথ্য প্রযুক্তির প্রসার বিকল্প নেই। তাই কুড়িগ্রাম জেলার সদরে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার ও বঙ্গবন্ধু হাইটেক পার্ক, ফুলবাড়ী ও রাজারহাট উপজেলার জয় আইটি ট্রেনিং সেন্টার এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব জরুরি স্থাপন সহ বিশেষ প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। আমি মনে করি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় মন্ত্রী এই বিষয়টি সদয় বিবেচনা নিয়ে আমার অবহেলিত জনপদের মনোযোগী হবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির প্রতিমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার,
যখন ছাত্র জীবনে বিতর্ক করতাম তখন একটা স্লোগান আমাকে খুব অনুপ্রাণিত করত, সেটি ছিল যৌক্তিক তর্কে বিকশিত হোক সত্য। আজকে এই মহান জাতীয় সংসদে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে যে অতিরিক্ত 14,26,60,000 টাকা মঞ্জুর করার জন্য উত্থাপন করেছি, তার প্রেক্ষিতে যে মাননীয় 3 জন সংসদ সদস্য তাদের প্রস্তাবটি করেছেন এবং ছাঁটাই প্রস্তাবের পক্ষে তারা বেশ কিছু বিষয় উত্থাপন করেছেন, সেই বিষয়ে আমি তথ্য উপাত্ত এবং যৌক্তিক উপস্থাপনার মাধ্যমেই সেই বিষয়গুলো খণ্ডন করে তাদের এই অযৌক্তিক ছাঁটাই প্রস্তাবটি বিরুদ্ধে আমি আমার কিছু প্রস্তাব রাখতে চাই এবং কিছু তথ্য উপাত্ত উপস্থাপন করতে চাই। বিরোধী দলের মাননীয় চিফ হুইপ মহোদয় বলেছেন লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, যেটি আমাদের ডিজিটাল বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী একটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট, যেই প্রজেক্টের আওতায় আমরা 43,000 তরুণ তরুণীকে আইটি ফ্রিল্যান্সার হিসেবে দক্ষ যোগ্য করে গড়ে তুলেছি। এবং সরকার শুধু একা করেনি, সরকার সেই কাজটাকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে এবং পাশাপাশি ফ্রিল্যান্সিং এর জন্য যেই উচ্চগতির সুলভ মূল্যে ইন্টারনেট দরকার সেটি 13 কোটি মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এবং তার প্রেক্ষিতে এই বিগত 15 বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য দূরদর্শী নেতৃত্বে মাননীয় আইসিটি উপদেষ্টা ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে যেখানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল 40 লাখ, ইন্টারনেটের দাম ছিল 2006 সালে পার এমবিপিএস 85,000 টাকা, সেখান থেকে আজকে ইন্টারনেট গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে এবং ইন্টারনেটের দাম পার এমবিপিএস 60 টাকায় নামিয়ে আনা হয়েছে, যার ফলাফল হচ্ছে বাংলাদেশে এখন 13 কোটি ইন্টারনেট ব্যবহারকারী। মাননীয় স্পিকার, এই লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, এই প্রজেক্টটি যখন গ্রহণ করা হয় তারপর থেকে আমরা এই প্রজেক্টের প্রয়োজনীয়তা অনুসারে আমরা কিন্তু ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এই ধরনের প্রায় 8টি-10টি জায়গায় আমরা প্রশিক্ষণ দিয়েছি, 8টি-10টি বিষয়ে, এবং বাংলাদেশের সর্বত্র প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং করোনাকালীন সময়ে এটা ব্লেন্ডেড পদ্ধতিতে অনলাইনেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যার ফলে বাংলাদেশে এখন 7 লক্ষ আইটি ফ্রিল্যান্সার যারা কিনা প্রায় $1 বিলিয়ন উপরে বৈদেশিক মুদ্রা আয় করে, তারাও রেমিটেন্স যোদ্ধা হিসেবে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকেও আজকে আমাদের তরুণ তরুণীরা অনলাইন মার্কেট প্লেসে কাজ করছে। আমরা আমাদের এই লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের সাফল্যের উপরে ভিত্তি করে আমরা আরেকটি প্রকল্প গ্রহণ করি, শি পাওয়ার, যেখানে 10,500 নারী উদ্যোক্তা তৈরি করি। এবং তার প্রেক্ষিতে আজকে যেই অতিরিক্ত বরাদ্দটি চাচ্ছি মাননীয় স্পিকার 14,26,60,000 টাকা, এটির কারণ আরো 2 জন সংসদ সদস্য ব্যাখ্যা করতে বলেছেন। আমি সেই কারণটি ব্যাখ্যা করছি। আমাদের হার পাওয়ার প্রজেক্টের আওতায় 25,000 নারী আইটি ফ্রিল্যান্সার, কল সেন্টার এজেন্ট তাদের ঘরে বসে যার যার শহরে যার যার এলাকায় বসে যাতে তারা স্মার্ট এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে পারে, যেটি মাননীয় প্রধানমন্ত্রী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্মার্ট বাংলাদেশ রূপকল্প ঘোষণার সময় বলেছেন যে উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান। সেই কর্মসংস্থান সৃষ্টির জন্যই আমরা 25,000 নারী উদ্যোক্তা তৈরি করছি। 5 মাস প্রশিক্ষণ, 1 মাস ইন্টার্নশিপ, মেন্টরশিপ এবং প্রশিক্ষণ সফলভাবে সম্পাদন হলে তারপরে তাদেরকে আমরা একটি করে বিশ্বজয়ের হাতিয়ার মেড ইন বাংলাদেশ ল্যাপটপ উপহার প্রদান করছি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। এবং মাননীয় স্পিকার, আপনি নিজেও গত 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে রংপুর বিভাগের প্রায় 2,000 নারী উদ্যোক্তাকে আপনি ল্যাপটপ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। এবং মাননীয় প্রধানমন্ত্রী উপহার তারা পেয়ে তারা কিন্তু নিজের পায়ে দাঁড়াচ্ছে, আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। আমরা এই ধরনের আরো প্রশিক্ষণ কর্মসূচি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। এবং মাননীয় সংসদ সদস্য মহোদয় যেটি বলেছেন যে শেখ রাসেল ডিজিটাল ল্যাব, এই লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, হার পাওয়ার, শি পাওয়ার, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, এই যতগুলো প্রজেক্টের ব্যাপারে উনি উনার অভিযোগগুলো উত্থাপন করেছেন, আমি শুধু বিনয়ের সাথে তার কাছে প্রশ্ন রাখতে চাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে, 15 বছর আগে 2008 সালের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ঘোষণার আগে
2009 সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার গঠনের আগে এই একটি কোনো প্রকল্প বাংলাদেশের অস্তিত্ব ছিল কিনা। শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব আমরা আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা পর্যায়ে 13,000 স্থাপন করেছি। আরো 10,000 কম্পিউটার ল্যাব স্থাপনের কার্যক্রম চলছে। এই কম্পিউটার ল্যাবটি স্থাপন, এই প্রকল্পটি হচ্ছে মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ব্রেন চাইল্ড। উনি এই প্রকল্প উদ্যোগ গ্রহণ করার সময় বলেছিলেন যে উনি যদি 75 15 আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যখন ওনাকে বাধ্য হয়ে বোর্ডিং স্কুলে রাখতে হয়েছিল ওনার নিরাপত্তার কথা বিবেচনা করে, মাননীয় প্রধানমন্ত্রী সেই সময়ে কোন পরিস্থিতিতে তার সন্তানদেরকে বোর্ডিং স্কুলে পড়াতে বাধ্য হয়েছিলেন সেটি মাননীয় স্পিকার আমরা সকলেই জানি। সেই সময় নৈনিতালে যদি সজীব ওয়াজেদ জয় ক্লাস 7-8 পড়ার সময় কম্পিউটারে তার হাতে খড়ি না হতো, তাহলে উনি কম্পিউটার ইঞ্জিনিয়ার হতেন না, আর হয়তো আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ রূপকল্প পেতাম না। সেই কারণেই মাননীয় আইসিটি উপদেষ্টা আমাদেরকে এই উদ্যোগটি নেওয়ার জন্য পরামর্শ প্রদান করেছিলেন, এবং যার প্রেক্ষিতে 2010 সাল থেকে আমাদের ক্লাস 6 থেকে 12 পর্যন্ত আইসিটি সাবজেক্টটাকে ম্যান্ডেটরি করা হয়। 2010 সালের আগে বাংলাদেশের পাঠ্যসূচিতে, পাঠ্যক্রমে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টি ছিল না, এবং সেটি হাতে কলমে যাতে শিখতে পারে তার জন্য এই ল্যাবটি স্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আরেকটি বিষয় বলতে চাই, উপজেলা এবং জেলা পর্যায়ে যে তথ্য প্রযুক্তি একটি কমিটি রয়েছে, সেখানে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক মহোদয় সেখানে কিন্তু সভাপতিত্ব করেন, এবং সেখানে মাননীয় সংসদ সদস্যবৃন্দ কিন্তু উপদেষ্টা হিসেবে আছেন, এবং প্রত্যেকটি নির্বাচনী এলাকায় মাননীয় সংসদ সদস্য মহোদয়দের পরামর্শ এবং তাদের অনুরোধ সুপারিশ ক্রমেই এই ল্যাবগুলো স্থাপন করা হয়েছে। গত অর্থ বছরে অর্থ মন্ত্রণালয়ে একটা নিষেধাজ্ঞা ছিল, নতুন কম্পিউটার বা নতুন গাড়ি কেনার বিষয়ে একটা নিষেধ ছিল বিধায় আমরা করতে পারিনি। এবছর আবার আমরা নতুন প্রকল্প গ্রহণ করছি। তাই আমি অনুরোধ করব, আমরা শিক্ষা মন্ত্রণালয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ যৌথভাবে আমরা এটা তত্ত্বাবধান করি, এবং সেখানে আমরা কলেজ এবং স্কুল ক্লাস শেষে যাতে বিকালে নারীদেরকে প্রশিক্ষণ দেওয়া যায়, সেই কারণে আমরা শিক্ষিত তরুণীদেরকে হারপার প্রজেক্টের আওতায় শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে প্রশিক্ষণ দিচ্ছি। ইতিমধ্যে 36,000 আমরা শিক্ষকদেরকে আমরা একটা স্বল্প মেয়াদী প্রশিক্ষণ দিয়েছি, এবং পাশাপাশি সন্ধ্যার পরে সেখানে স্থানীয় উদ্যোক্তারা যাতে ওই ইনফ্রাস্ট্রাকচারটি ব্যবহার করে যাতে তরুণদেরকে আইটি ফ্রিল্যান্সার হিসেবে প্রশিক্ষণ দিতে পারে, তার জন্য আমরা উৎসাহ প্রদান করছি। আমাদের সিআরআই, ইয়াং বাংলা, বিভিন্ন ভলেন্টিয়াররা এবং বেসরকারি উদ্যোক্তারা কাজ করছে। আমি মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আপনার মাধ্যমে অনুরোধ করব যেন ওনারাও নিজেরাও একটু খেয়াল রাখেন যাতে করে শিক্ষকরা এই কম্পিউটার ল্যাবগুলো ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করতে দেন। তৃতীয় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মাননীয় মন্ত্রী, মাননীয় স্পিকার, আমি আর অল্প সময়ের মধ্যেই উত্তরটা দিতে চাই, কারণ যশোরে 2017 সালে 12ই ডিসেম্বর যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধন করা হয়, তখন অনেকেই পত্রিকায় লিখেছিল, সমালোচনা করেছিল যে ঢাকার বাইরে সফটওয়্যার টেকনোলজি পার্ক আদৌ ফিজিবল হবে কিনা। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চিন্তা হচ্ছে বিকেন্দ্রীকরণ। বঙ্গবন্ধু যেটা বলতেন যে ঢাকা মানেই বাংলাদেশ নয়, ঢাকার বাইরে যে হাজার হাজার গ্রাম আছে, শহর রয়েছে, সেটার উন্নয়ন হলেই বাংলাদেশ সোনার বাংলা হবে। সেই কারণেই কিন্তু একটা সাহসী পদক্ষেপ ছিল যশোরে সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণ করা। এখানে কিন্তু 4টা কম্পোনেন্ট আছে মাননীয় স্পিকার। একটা হচ্ছে সফটওয়্যার টেকনোলজি পার্ক, 12 তলা বিশিষ্ট, 2,32,000 স্কোয়ার ফিট, যেখানে আমাদের একটা ফ্লোর আছে স্টার্টআপ, আরেকটা ফ্লোর আছে প্লাগ অ্যান্ড প্লে, যেটা সরকার পরিচালনা করে, বিনা পয়সায় স্টার্টআপদেরকে সেখানে প্রশিক্ষণ এবং ইনকিউবেশনের ব্যবস্থা করা হয়। আর বাকি যে ফ্লোরগুলো আছে সেগুলো আমরা এটা যাতে চলমান থাকে, যাতে লোকসান না হয়, তার জন্য আমরা একটা থার্ড পার্টিকে প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি পিএমসি নিয়োগ দিয়েছি। এর জন্য তো মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যর প্রশংসা করা উচিত যে আমরা একটা স্মার্ট অ্যাপ্রোচ নিয়েছি। আপনি খেয়াল করে দেখবেন সরকারের অসংখ্য ভবন এবং অবকাঠামো পড়ে আছে, অপচয় হচ্ছে অনেক সরকারি জনগণের ট্যাক্সের পয়সা, কিন্তু যশোর থেকে আমাদের 5 বছরে কিন্তু 1 পয়সা আর বিনিয়োগ করতে হয়নি, বরঞ্চ আমরা যে 18% আমরা আয়ের থেকে লভ্যাংশ পাচ্ছি, সেখানে 1200 তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে। ঢাকা থেকে অনেক কোম্পানি যশোরে গিয়ে চাল ডাল, সপাপ, বিভিন্ন ই কমার্স এবং সফটওয়্যার কোম্পানি সেখানে কাজ করছে, বিদেশি বিনিয়োগ এসছে। পাশাপাশি ওই যশোর জেলার কিন্তু
প্রায় 1200 ছেলে মেয়ের কর্মসংস্থান যশোর জেলাতে হয়েছে। আর উনি যেই বিষয়টি অভিযোগ করেছেন যে ডরমিটরি, সেখানে আমাদের 80টার মতো রুম রয়েছে মাননীয় স্পিকার। ওই সময়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যাতে ঢাকা বা বিদেশ থেকে কোনো ক্লায়েন্ট গেলে যাতে সেখানে থাকতে পারে, কিন্তু বাস্তবতা দেখা গেল 2 বছর পরে যে আসলে 80টা রুম অনেক সময় কাজে লাগে না। এই সম্পদের সুষ্ঠু ব্যবহার করার জন্যই সেখানে স্থানীয় যারা উদ্যোক্তা তাদের যখন গেস্টরা আসে তখন তাদেরকে সেখানে থাকতে দেওয়া হয়, তারা একটা সাবসিডাইজ প্রাইজে পায়। আর বাকি যদি কোনো রুম ফাঁকা থাকে তাহলে বাইরের গেস্টকে ভাড়া দেওয়ার ব্যাপারে অনুমোদন দেওয়া হয়েছে, যার ফলে সেখানে সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়েছে। যেখানে মিলনায়তন রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, কনভেনশন হল রয়েছে, সেটাও একই রকম ভাবে ওই সফটওয়্যার টেকনোলজি পার্কের প্রয়োজনের অতিরিক্ত যদি প্রয়োজন হয় তখন বাহিরে ভাড়া দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। আর চতুর্থ কম্পোনেন্ট হচ্ছে আমাদের ওখানে ডেটা সেন্টার স্থাপন করা হয়েছে। তো মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব যে এই তথ্যগুলো যেন আসলে সঠিকভাবে বিশ্লেষণ করে তারপরে এই বিষয়ে সমালোচনা করা হয়, কারণ আমরা সারা বাংলাদেশে 12টি সফটওয়্যার টেকনোলজি পার্ক, হাইটেক পার্ক এই মুহূর্তে আমরা চলমান করতে পেরেছি, যেখানে সরাসরি 16,000 তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে এবং ডিজিটাল বাংলাদেশের কল্যাণে 20 লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে। এবং পাশাপাশি মাননীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ যেটি বলেছেন সেটি হচ্ছে যে উনার মেহেদিগঞ্জ এবং হিজলাতে সেখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার 2-3 আওতায় যেখানে ইন্টারনেট ফাইবার অপটিক্যাল নিয়ে যাওয়া সম্ভব সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আর বাকি চর এবং দ্বীপে 117টা ইউনিয়নে কিন্তু বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট থেকে ইন্টারনেটের সংযোগ দেওয়া হয়েছে এবং যদি কোনো এলাকা বাকি থাকে সেটাও কিন্তু আমরা আস্তে আস্তে আনছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য মহোদয়গণ যে সকল প্রশ্ন এবং যে সকল ব্যাখ্যা দাবি করেছিলেন, আমি মনে করি যে আমরা তথ্য উপাত্তের সাথে যেগুলো উপস্থাপন করেছি তার প্রেক্ষিতে আমি বিনয়ের সাথে বলছি মাননীয় স্পিকার, এই ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা সম্ভব হচ্ছে না বলে দুঃখিত। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক, জনাব পঙ্কজ নাথ এবং জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকারের ছাঁটাই প্রস্তাবগুলো গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলকের প্রস্তাব মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 14,26,60,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 25 সংসদে গৃহীত হলো। দাবি নম্বর 28, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আমি এখন দাবি নম্বর 28 উত্থাপনের জন্য মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর পক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, প্রতিমন্ত্রী পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এর পক্ষে প্রস্তাব করছি যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় খাতে 2024 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 26,46,92,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর পক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদের প্রস্তাব মতো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 26,46,92,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 28 সংসদে গৃহীত হলো।
দাবি নম্বর 30, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আমি এখন দাবি নম্বর 30 উত্থাপনের জন্য মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আলী আরাফাতকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ আলী আরাফাত, প্রতিমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় খাতে 2024 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 17,52,35,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আলী আরাফাতের প্রস্তাব মতো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 17,52,35,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 30 সংসদে গৃহীত হলো। দাবি নম্বর 31, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আমি এখন দাবি নম্বর 31 উত্থাপনের জন্য মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খানের পক্ষে মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আলী আরাফাতকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ আলী আরাফাত, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান মাননীয় সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রীর পক্ষ থেকে প্রস্তাব করছি যে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় খাতে 2024 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 65,31,56,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর পক্ষে মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আলী আরাফাতের প্রস্তাব মতো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 65,31,56,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 31 সংসদে গৃহীত হলো। দাবি নম্বর 32, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আমি এখন দাবি নম্বর 32 উত্থাপনের জন্য মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ ফরিদুল হক খানের পক্ষে মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব আম ওবায়দুল মুক্তাদির চৌধুরীকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। আমি ওবায়দুল মুক্তাদির চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রী মাননীয় জনাব মোহাম্মদ ফরিদুল হক খানের পক্ষে প্রস্তাব করছি যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় খাতে 2024 সনের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 61,81,85,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রীর পক্ষে মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব আম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর প্রস্তাব মতো ধর্ম বিষয়ক মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 61,81,85,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 32 সংসদে গৃহীত হলো। দাবি নম্বর 33, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আমি এখন দাবি নম্বর 33 উত্থাপনের জন্য মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রী জনাব নাজমুল হাসানকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি নাজমুল হাসান, মন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে 2024 সনের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 213,48,66,000 টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি।
সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় যুব ও ক্রীড়া মন্ত্রী জনাব নাজমুল হাসানের প্রস্তাব মতো যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 213,48,66,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 33 সংসদে গৃহীত হলো। দাবি নম্বর 34 স্থানীয় সরকার বিভাগ। আমি এখন দাবি নম্বর 34 উত্থাপনের জন্য মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ তাজুল ইসলাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী প্রস্তাব করিতেছি যে স্থানীয় সরকার বিভাগ খাতে 2024 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,138,12,82,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামের প্রস্তাব মতো স্থানীয় সরকার বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 2,138,12,82,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 34 সংসদে গৃহীত হলো। দাবি নম্বর 39 জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আমি এখন দাবি নম্বর 39 উত্থাপনের জন্য মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হককে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আনিসুল হক, মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জনাব নসরুল হামিদ, মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে প্রস্তাব করছি যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ খাতে 2024 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 148,76,49,50,000 টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদের পক্ষে মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হকের প্রস্তাব মতো জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 148,76,49,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 39 সংসদে গৃহীত হলো। দাবি নম্বর 40 কৃষি মন্ত্রণালয়। আমি এখন দাবি নম্বর 40 উত্থাপনের জন্য মাননীয় কৃষি মন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল শহীদকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আব্দুল শহীদ, কৃষিমন্ত্রী, প্রস্তাব করেছি যে কৃষি মন্ত্রণালয় খাতে 2024 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 8,157,75,78,000 টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় কৃষি মন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল শহীদের প্রস্তাব মতো কৃষি মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 8,157,75,78,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 40 সংসদে গৃহীত হলো।
দাবি নম্বর 42 পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আমি এখন দাবি নম্বর 42 উত্থাপনের জন্য মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর পক্ষে মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী জনাব জাহাঙ্গীর কবির নানককে আহ্বান জানাচ্ছি। স্পিকার, আমি জাহাঙ্গীর কবির নানক, বস্ত্র পাট মন্ত্রী, মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব সাবের হোসেন চৌধুরীর পক্ষে প্রস্তাব করছি যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় খাতে 2024 সালের 30 জুন তারিখে সময় অর্থ বছরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 431,75,58,000 টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর পক্ষে মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী জনাব জাহাঙ্গীর কবির নানকের প্রস্তাব মতো পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 461,75,58,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 42 সংসদে গৃহীত হলো। দাবি নম্বর 44 পানি সম্পদ মন্ত্রণালয়। আমি এখন দাবি নম্বর 44 উত্থাপনের জন্য মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুককে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি জাহিদ ফারুক, প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে পানি সম্পদ মন্ত্রণালয় খাতে 2024 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 4,360,11,19,000 টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুকের প্রস্তাব মতো পানি সম্পদ মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 4,360,11,19,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 44 সংসদে গৃহীত হলো। দাবি নম্বর 46 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আমি এখন দাবি নম্বর 46 উত্থাপনের জন্য মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মুহিবুর রহমানকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ মুহিবুর রহমান, প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় খাতে 2024 সালের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 470,91,10,000 টাকা মঞ্জুর করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মুহিবুর রহমানের প্রস্তাব মতো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 470,91,10,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 46 সংসদে গৃহীত হলো। দাবি নম্বর 51 ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। আমি এখন দাবি নম্বর 51 উত্থাপনের জন্য মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলককে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি জুনায়েদ আহমেদ পলক, প্রতিমন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে ডাক টেলিযোগাযোগ বিভাগ খাতে 2024 সনের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বৎসরে প্রয়োজনীয় উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 248,30,00,000
3,22,000 টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। দাবিটি সরাসরি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলকের প্রস্তাব মতো ডাক ও টেলিযোগাযোগ বিভাগ খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 248,3,22,000 টাকা মঞ্জুর করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব দাবি নম্বর 51 সংসদে গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2024। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলীকে নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2024 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী 2024 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত একটি বিল, নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2024, এই মহান সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী। আপনি বিলটি উত্থাপন করুন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে 2024 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত বিলটি, নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2024, এই মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী, উত্থাপন করছি বলতে হবে, বিবেচনা পরে হবে। উত্থাপন করছি। আমি আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে 2024 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত বিলটি, নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2024, এই মহান সংসদে পাশ করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, এই মহান সংসদে উত্থাপন করছি। না, প্রথমে উত্থাপন করলাম তো। উত্থাপনের অনুমতি চেয়েছেন। অনুমতি তো নিলাম, শুধু উত্থাপন করেন, বিবেচনার জন্য গ্রহণ করা হোক বললাম। উত্থাপন করছি, উত্থাপন করছি, গ্রহণ করা হোক ওই জায়গায় বলবেন উত্থাপন করছি, উত্থাপন করছি। মাননীয় মন্ত্রী, আপনি আমার সাথে শুধু বলুন যে আপনি উত্থাপন করছেন। আমি অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে 2024 সনের 30 উত্থাপন করেন, শুধু বলে উত্থাপন করছি, উত্থাপন করলাম। জি, ধন্যবাদ। নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2024 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলীকে নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2024 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে 2024 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত বিলটি, নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2024, এই মহান সংসদে পাশ করা হোক। অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। জি, ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে
নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2024 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2024 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3 এবং তফসিল এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3 এবং তফসিল এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 1 বলবৎকরণ দফা প্রস্তাবনা ও শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 1 বলবৎকরণ দফা প্রস্তাবনা ও শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে 2024 সনের 30 জুন তারিখে সমাপ্ত অর্থ বছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে মঞ্জুরকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত বিলটি নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2024 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 28 জ্যৈষ্ঠ 1431 11 জুন 2024 মঙ্গলবার বিকাল 4 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।